ওকে, আমরা স্টার্ট করি। সেটা হচ্ছে যে আমরা শুরু করব তরঙ্গ এবং শব্দ। তরঙ্গ এবং শব্দ স্টার্ট করার আগে মানে প্রথমে যেটা স্টার্ট করব, তরঙ্গ কাকে বলে আমরা দেখব, শব্দ কাকে বলে আমরা দেখব। তার আগে একটু বলে নেই, শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ আরকি। এখন কোন ধরনের তরঙ্গ এটা আমরা একটু পরে আসবো। তার আগে আমরা একটা ফর্মুলা দেখে আসি, সেটা হচ্ছে হুকের ফর্মুলা। হুকস ল বলি আমরা এটাকে। এটা তোমরা হয়তোবা হচ্ছে এই চ্যাপ্টারটা ছিল যেটা কি বলে তোমার হচ্ছে বস্তু চাপ, পদার্থের উপর চাপের প্রভাব একটা চ্যাপ্টার ছিল না? হুকের সূত্র, এখানে এটা ছিল। তারপর আমরা একটু দেখে আসি এই জিনিসটা কি মিন করে অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে মনে করো একটা স্প্রিং আছে এখানে, স্প্রিং এর মাথায় তুমি একটা বস্তু বস্তু এখানে বেঁধে রাখছো, ওকে, স্প্রিং এর সাথে। ওকে, স্প্রিং এর প্রপার্টি গুলো কেমন হইতে পারে তোমরা একটু মানে একটু চিন্তা করো তো। স্প্রিং এমন একটা তোমার হচ্ছে ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে তুমি যখন টানবা, টেনে ছেড়ে দিলে কি হবে, সেটা আগের জায়গায় ফিরে আসবে, তাই না? স্প্রিং তো সবাই দেখছো নাকি? দেখছো না? ওকে, তাহলে স্প্রিং এর ওকে, স্প্রিং এর একটা প্রপার্টি হচ্ছে তুমি যখন একটা স্প্রিং কে তুমি টেনে তুমি ছেড়ে দিবা, তখন সে কি করবে, আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে আর কি, তাই না? লাইক তোমরা হচ্ছে রাবার চিন্তা করতে পারো, যেমন আমরা যে যে রাবার দিয়ে আমরা টাকা আমরা বেঁধে বেঁধে রাখি, সেই রাবারকে যখন আমরা টানবো, টেনে যখন ছেড়ে দিব, সেই রাবারটা আগে আবার আগের শেপে চলে আসবে। তো এই যে বস্তুর যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের জন্য তুমি হচ্ছে বস্তুকে টেনে ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে আসবে, সেই বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপকতা। কি বলবো? স্থিতিস্থাপকতা। তাহলে দেখো, তাহলে আমার হচ্ছে বলি ইলাস্টিক বস্তু বলি আমরা আর কি, মানে তার একটা হচ্ছে বলি ইলাস্টিক সিটি আছে আর কি। তো স্প্রিং এমন একটা তোমার হচ্ছে বস্তু, মানে ম্যাটেরিয়াল, মানে অনেক ম্যাটেরিয়াল দিয়ে স্প্রিং তৈরি হতে পারে, বাট স্প্রিং এমন একটা তোমার হচ্ছে বস্তু, তুমি চিন্তা করতে পারো তুমি যখন স্প্রিংকে টেনে ছেড়ে দিবা, স্প্রিং কি করবে, আবার আগের জায়গায় ব্যাক করার চেষ্টা করবে আর কি। হ্যাঁ, এখন মনে করো আমি এই যে এই বস্তুটাকে, এর বস্তুর ভর হচ্ছে এম, এই বস্তুটাকে আমি একটু টেনে এখানে, যদি এখান থেকে যদি এখানে নিয়ে আসি, এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি, সে এক্স দূরত্ব নিয়ে আসি আমি, হ্যাঁ, মানে যেখানে ছিল সেখান থেকে আমি এক্স দূরত্ব নিয়ে আসি, রাইট দিকে মানে ডান সাইডে নিয়ে আসি, তাহলে আমি দেখো যেটা হবে, স্প্রিংটা একটু প্রসারিত হবে না? যদি স্প্রিংকে তুমি টেনে নিয়ে নিয়ে গেছো, হবে কি হবে না বলো? হবে, স্প্রিং একটু প্রসারিত হবে। এই ক্ষেত্রে দেখো স্প্রিং কেন আবার আগের জায়গায় ফিরে আসবে, তাহলে আমি কি বলছিলাম, স্প্রিং আগের জায়গায় ফিরে আসবে। তাহলে স্প্রিং আগের জায়গায় ফিরে আসবে কারণটা হচ্ছে, তুমি যখন এই স্প্রিংকে তুমি নিজে একটা বল দিয়ে তুমি টানবা সামনের দিকে আর কি, স্প্রিং কি করবে, তোমার বলের বিপরীত দিকে আরেকটা বল দিয়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে আর কি। ওকে, তাহলে স্প্রিং যে বলটা দিয়ে এই এম ভরের বস্তুকে আবার আগের জায়গায় যেখানে ছিল সেখানে ফিরিয়ে নিয়ে আসবে, বা স্প্রিং তার স্বাভাবিক অবস্থান ফিরে পাবে, সেই বলটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিং ফোর্স। কি ফোর্স বলবো? স্প্রিং ফোর্স, মানে স্প্রিং বল। এটাকে তুমি নাম দাও এফ এস দিতে পারো আর কি, এটাকে বলি হচ্ছে স্প্রিং বল। তো স্প্রিং বলটা কি? খুবই সিম্পল, খুবই সিম্পল। মনে করো তুমি একটা বস্তুকে টেনে নিয়ে আসছো সামনের দিকে, আমি 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 বলেছিলাম যে এই বস্তু তোমার কি হবে, তোমার আবার আবার আগের জায়গায় ফিরে যাইতে চাইবে আর কি। তাহলে তাহলে আবার আগের জায়গায় কেন ফিরে যাইতে চাইবে, কারণ কি, স্প্রিং তোমাকে কি করবে, একটা বল দিবে, সে বল দিয়ে সে নিজে আবার জায়গায় ফিরে নিয়ে আসবে আর কি। ওকে, এই পর্যন্ত বুঝছো কি বলছে? না বুঝলে একটু কোশ্চেন করো আমাকে। তো ওকে, তাহলে এই যে আমি স্প্রিং বলটা আমি যে দিব, সে স্প্রিং বল এবং এই যে এক্স আছে এর মধ্যে একটা সম্পর্ক আছে আর কি। ওকে, এবং আমি হচ্ছে স্প্রিং বল মানে হচ্ছে স্প্রিং যেটা দিবে আর কি, মানে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে যে বলটা দিবে, সেই বলের সাথে এই বস্তু তোমার যত দূরে তুমি টেনে নিয়ে যাবা, সেই সেই দূরত্বের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে আমি লিখি এফ এস ইকুয়াল হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। এখন কথা হচ্ছে, এই কে হচ্ছে একটা ধ্রুবক, একে বলি হচ্ছে স্প্রিং ধ্রুবক আর কি, বলি আমরা স্প্রিং ধ্রুবক। এখন এই মাইনাসটা কেন আসছে, মাইনাস কেন আসছে, কজ হচ্ছে দেখো, এখানে বস্তু ছিল, তুমি বস্তুকে সামনের দিকে নিয়ে গেছো, এক্স দূরত্বে নিয়ে গেছো, আর স্প্রিং বলটা কাজ করছে কোন দিকে, এদিকে কাজ করছে, উল্টা দিকে কাজ করছে না? তুমি বস্তুকে নিয়ে গেছো এদিকে,
আর তোমার স্প্রিং বল কাজ করছে উল্টা দিকে, সো এই জন্য একটা মাইনাস আসছে এখানে। তো এই কেটাকে বলে আমরা হচ্ছে স্প্রিং ধ্রুবক। ওকে, তো বই দেখবা, বই কিন্তু এখানে এসটা ইউজ করে নাই, সো বই এসটা ইউজ করলে ভালো হইতো। তো শুধু বই যদি এস ইউজ না করে তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবা। শুধু মনে রাখবা এই ফর্মুলাটার এই এফটা হচ্ছে কার এফ, স্প্রিং যে বলটা দিয়ে তোমাকে আবার আগের জায়গায় বস্তুটাকে ফিরিয়ে নিয়ে আসবে সেটা হচ্ছে তোমার এই বলটা আর কি। ওকে, এখন দেখো এই কে এর একটা সংজ্ঞা আমি দিতে পারি। সংজ্ঞা কিভাবে দিব দেখো, তাহলে এই কে সমান কত হবে দেখো, এফ এস বাই এক্স হবে না মাইনাস, এটা হবে না, মানে কে সমান লিখতে পারবো হচ্ছে মাইনাস এফ এস বাই এক্স। ওকে, এটা লিখতে পারবো। ওকে, এখন সংজ্ঞা দেওয়ার সময় নিয়মটা হচ্ছে সব সময় তুমি নিচে যেটা থাকবে তাকে ওয়ান ধরবা আর কি। কত ধরবা? ওয়ান। এটা আমি আগেও শিখাইছিলাম। যেমন ধরো যে তোমার যখন তুমি বেগের সংজ্ঞা দিচ্ছিলা ভি ইকুয়াল এস বাই টি, মানে হচ্ছে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বেগ। যখন তুমি ঘনত্বের সংজ্ঞা দিচ্ছিলা রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি, মানে হচ্ছে একক আয়তনে কি পরিমাণ বস্তু, মানে বস্তু থাকবে আর কি, সেটা হচ্ছে তোমার ঘনত্ব। তারপর তুমি দিবা হচ্ছে কার সংজ্ঞা, ত্বরণের সংজ্ঞা, এ ইকুয়াল হচ্ছে ভি বাই টি, একক সময়ে বেগের পরিবর্তনটাকে বলতেছি আমরা ত্বরণ। মানে নিচে যেটা থাকবে সবগুলোকে আমরা হচ্ছে কি করব, ওয়ান ধরে নিব। হ্যাঁ, সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আরো অনেক এক্সাম্পল দেখবা, তুমি সবসময় দেখবা নিচে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ওয়ান ধরে নিই। যেমন তোমরা আপেক্ষিক বেগ যখন আমি পড়াইছিলাম বস্তুর উপর তাপের প্রভাবে এই অধ্যায়টা, তখন তোমার এসি ইকুয়াল ছিল হচ্ছে এম বাই ডেল থেটা ইনটু হচ্ছে আর কি ছিল এখানে, সরি কিউ বাই এম ডেল থিটা ছিল, মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে কি পরিমাণ তাপ লাগবে সেটাকে বলবো আমরা হচ্ছে আপেক্ষিক তাপ। সো সংজ্ঞা দেওয়ার সময় একটু বই পড়ার সময় কেয়ারফুলি দেখবা, নিচে যেটা থাকবে যে রাশিটা থাকবে তাকে আমরা 1 ধরবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এক্স কে ধরবো হচ্ছে এক্স ইকুয়াল 1 মিটার। তাহলে এক্স ইকুয়াল 1 মিটার হলে কে ইকুয়াল হবে হচ্ছে মাইনাস এফ ইন এফ এস। তাহলে সংজ্ঞাটা আমরা দিতে পারি এভাবে, সেটা হচ্ছে স্প্রিংকে যদি তুমি 1 মিটার তুমি স্প্রিং এর সরণ ঘটাও, তাহলে স্প্রিং সরণের বিপরীত দিকে যে বলটা দিবে সেটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক। বিপরীত দিকে কেন বলছি, মাইনাস আছে এই জন্য বলেছি। তাহলে আমি যদি লিখি, তো আমি এভাবে সংজ্ঞা দিতে পারি, এটা হচ্ছে স্প্রিংকে 1 মিটার মানে একক দূরত্ব সরালে স্প্রিং বিপরীত দিকে যে বল দিবে তাকে স্প্রিং ধ্রুবক বলে। ক্লিয়ার সংজ্ঞা? না ক্লিয়ার হলে বলো, আমি আবার বলবো। আচ্ছা, আই হোপ ক্লিয়ার। আমি একটা এক্সাম্পল দেই, ধরো যে কে এর মান, আচ্ছা কে এর কে এর এককটা বের করে ফেলতে পারি এখান থেকে। দেখো কে এর একক হচ্ছে ইকুয়েশন ছিল মাইনাস এফ এস বাই তোমার এক্স, এফ এর একক হচ্ছে নিউটন। হ্যাঁ, আর এস এর একক মিটার, তাহলে উপরে নিউটন নিচে মিটার, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, নিউটন এম উপরে যায় -1 হবে না, এটা হচ্ছে কে এর একক। হ্যাঁ, নিউটন পার মিটার। তাহলে আমি একটা এক্সাম্পল দেই, মানে কে এর একটা মান যদি আমি কি বলি, একটা স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে তোমার 10 নিউটন মিটার। এই কথার মানে কি, এই কথা দ্বারা কি বুঝাবো, কে বলো তো, একজন সংখ্যাটা বলো তো, এই কথা দ্বারা কি বুঝাবো? না, 1 মিটার দূরে নিলে, তুমি স্প্রিংকে 1 মিটার দূরে নিলে বিপরীত দিকে স্প্রিং তোমাকে কত নিউটন বল দিবে? ঠিক আছে, এখন কি মাথায় ঢুকছে? এখন বলো, যদি কোনো স্প্রিং ধ্রুবকের মান যদি আমি বলি হচ্ছে 100 নিউটন পার মিটার, এটা দ্বারা কি বুঝাবে?
বলো তো এটা দ্বারা কি বোঝাবে? ওকে, ভেরি গুড। এখন দেখো তুমি স্প্রিং ধ্রুবকের মান দেখে একটা জিনিস তুমি গেস করতে পারো, সেটা হচ্ছে যে একটা স্প্রিং কতটুকু শক্ত, মানে কাকে তুমি টেনে লম্বা করতে বেশি পরিমাণ তোমাকে বল প্রয়োগ করতে হবে। দেখো তুমি সব স্প্রিং তো তুমি সমান পরিমাণ তুমি হচ্ছে বল মানে দিলে তোমার সমান পরিমাণ দূরত্ব তুমি সরাইতে পারবা তা না। এখন দেখো চিন্তা করো, যার স্প্রিং ধ্রুবকের মান বেশি তাকে তুমি কিন্তু 1 মিটার সরাইতে তোমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে আর কি। কারণ কি দেখো, তোমার যদি একটা স্প্রিং এর স্পিন ধ্রুবক মানে হচ্ছে লাইক তোমার অনেক বেশি হয়, মনে করো 500 নিউটন পার মিটার হয়, আর আরেকটা আরেকটা এই তোমার তিনটা স্প্রিং চিন্তা করো, একটা 10, একটা 100, একটা 500। এখন 10 মানে কি, 10 নিউটন পার মিটার কথার মানে হচ্ছে স্প্রিংকে তুমি 1 মিটার সরাইলে সে বিপরীত দিকে 10 নিউটন বল দিবে, আর এটা দিবে হচ্ছে 100 নিউটন বল। তাহলে কোনটা বেশি তোমাকে মানে কোনটাকে সরাইতে বেশি পরিমাণ বল লাগবে, তোমাকে তোমাকে নিজেকে প্রয়োগ করতে হবে। যার স্প্রিং ধ্রুবক 100, আবার যার স্প্রিং ধ্রুবক হচ্ছে 500 নিউটন পার মিটার, তাকে সরাইতে তোমার কিন্তু আরো বেশি পরিমাণ বল দিতে হবে। কারণ কি, স্প্রিং কিন্তু উল্টা দিকে একটা বলে তোমাকে টেনে আসে, অলরেডি 500 নিউটন বল উল্টা দিকে দেওয়া দেওয়া আছে। তুমি তাকে 1 মিটার সরাইতে গেলে অ্যাটলিস্ট এই 500 নিউটনের সমান একটা বল তোমাকে এই দিকে দিতে হবে, না হলে স্প্রিংটা সরবে না। ঠিক আছে, 1 মিটার তুমি সরাইতে পারবে না। সো স্প্রিং ধ্রুবক দেখে আমরা বলতে পারি একটা স্প্রিংটা কতটুকু তোমার হচ্ছে শক্ত আর কি, এটা আমরা বলে দিতে পারি। ওকে, ওকে। এখন দেখো যেটা অ্যাকচুয়ালি যেটা ঘটে আর কি, মানে এটা একটু বলে দেই। মনে করো একটা স্প্রিং এখানে আছে, এটা একটু ভালো করে খেয়াল করো। স্প্রিং এর মাথায় একটা বস্তু আছে এখানে, এম ভরের বস্তু। ওকে, স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, আমি বলে দিলাম কে। কিছু একটা মানে 1 হইতে পারে, 2 হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে। তো আমি তাকে বল দিয়ে প্রথমে কি করলাম, একটু এক্স দূরত্ব সরাই নিয়ে আসছি। মনে করি এখানে আগে বস্তু ছিল, তাকে আমি এক্স দূরত্ব সরাই নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে এখন তোমার হচ্ছে স্প্রিংটা একটু লম্বা, এখানে আগে ছিল আর কি, এখানে এক্স দূরত্ব নিয়ে আসছি আমি। তারপরে ছেড়ে দিলে কি হবে, ছেড়ে দিলে সেটা হবে হচ্ছে স্প্রিংটা প্রথমে আবার আগের জায়গায় ফিরে আসবে, এখানে ফিরে আসবে, যেখানে ব্যাক করবে আগের জায়গায়, এখান থেকে ব্যাক করবে। কিন্তু ব্যাক করে কি ওখানেই থাকবে, একটু আমাকে বলো তো চিন্তা করে। নাকি আরো এই দিকে সরে আসবে, একটু কেউ বলতে পারবা? আগে কনসেপ্ট কিছু দিয়ে আর কি, মানে জড়তার একটা তোমার কনসেপ্ট দিয়ে কি একটু বলো তো। হ্যাঁ, একটু হচ্ছে তোমার আবার বাম দিকে সরে হ্যাঁ, এটা আবার বাম দিকে আসবে। কেন বাম দিকে আসবে, কারণ কি এটার একটা গতি জড়তা ছিল, কি ছিল? তো গতি জড়তা যখন একটু এদিকে আরেকটু চেপে আসবে, তাহলে চেপে আসলে স্প্রিংটা কি হবে, সংকুচিত হবে। ঠিক আছে, তো এখানে মনে করো এই এতটুক পরিমাণ তোমার আগে এখানে ছিল, এতটুক পরিমাণ তোমার সরে আসছে। তারপর আবার কি হবে, আমি যদি এই তলটাকে ঘর্ষণহীন বিবেচনা করি, মানে এই তলে কোনো ঘর্ষণ নাই আর বাতাসের বাধা নাই, তাহলে সেটা কি হবে, আবার আগের জায়গায় ফিরে যাবে, মানে যেখানে ছিল সেখানে ব্যাক করবে। ওকে, আবার তারপর সে কি হবে, আবার তোমার যে পর্যন্ত তুমি টেনে নিয়ে গেছিলে সেই সেখানে চলে যাবে আবার তোমার। ঠিক আছে, মানে এক্স দূরত্ব চলে যাবে আর কি। তো এইভাবে সে কি করবে, আবার সে কি করবে, এখান থেকে আবার এই বিন্দুতে আসবে, এসে আবার একটু চেপে আসবে, তারপর আবার এখানে যাবে, আবার এখানে যাবে আর কি, এরকম হবে আর কি। ওকে, আমার কথা ক্লিয়ার? তাহলে দেখো স্প্রিংটা কি দিচ্ছে, একটা স্প্রিংটা একটা তোমার মানে দোলন দিচ্ছে না। তোমার নরমালি দোলক কি করে, দোলক তোমার যদি এখান থেকে তুমি, দোলক তো তোমার সবাই দেখছো আর কি, সরল দোলক মানে দেখছো কিংবা হচ্ছে নাম শুনছো তুমি, এটা দোলক আর কি। হ্যাঁ, দোলককে তুমি মনে করো এখান থেকে যদি এখানে টেনে নিয়ে ছেড়ে দাও আর কি, সে দোলকটা কি হবে, আবার এখানে আসবে, এখানে এসে সে কি করবে, আবার তোমার এদিকে একটা দূরত্ব আসবে, এসে কি করবে, আবার ব্যাক করবে, আবার এখানে যাবে, এভাবে সে মোশন কন্টিনিউ করতেই থাকবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে দোলকের ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। স্প্রিং কে তুমি যেখান থেকে স্টার্ট করবা, যেমন আমি হোল চিত্রটা দেখাই, এখান থেকে স্টার্ট করবা, স্প্রিং কে তুমি একটা বল ফার্স্টে দিলে আর কি। হ্যাঁ, মনে করো এফ নিউটন একটা বল দিলা, তাহলে স্প্রিং প্রথমে মনে করো এইখানে আসছে, এক্স দূরত্বে আসছে। ওকে, আসছে, এসে তারপর কি হবে, ওখানে থাকবে না,
কারণ স্প্রিংটাকে উল্টা দিকে তো একটা বলে টানতেছে, স্প্রিংটা হবে কি আবার আগের জায়গায় ব্যাক করবে আর কি, এইখানে ব্যাক করবে, এইখানে ব্যাক করে সে এখানে থেমে থাকবে না, তার গতি জড়তার জন্য সে আবার একটু এদিকে সরে আসবে, এদিকে সরে এসে সে এখানেও থাকবে না, তখন সে কি করবে আবার এইখানে আসবে, আবার আগের জায়গায় ফিরে আসবে, আবার 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 আগের জায়গায় ফিরে এসে সে কি করবে, তুমি যখন টেনে যে পর্যন্ত নিয়েছিলে সেই পর্যন্ত আবার চলে যাবে। যদি এই তলটা মানে যে তলে তোমার এই বস্তুটা তোমার চলাচল করতেছে সেই তলটা যদি ঘর্ষণবিহীন হয়, মানে তলে কোনো ঘর্ষণ না থাকে এবং বাতাসের বাধা না থাকে, তাহলে স্প্রিংটা এইভাবে তোমার অসিলেশন কন্টিনিউ করতে থাকবে, মানে তার দোলনটা কন্টিনিউ করতে থাকবে আর কি। এখন তোমরা একটা জিনিস হচ্ছে এই পর্যন্ত বুঝছো? কারো কোনো কোশ্চেন আছে? না বুঝে জি স্যার বললো না। ওকে, তাহলে আই হোপ কারো কোনো কোশ্চেন নাই, কেউ কোনো কোশ্চেন করতেছে না, সবাই বুঝছো, ভেরি গুড। এখন তারপরে আমরা আসি, তো আমরা একটা জিনিস শিখে আসছিলাম, সেটা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল কাকে বলে, মনে আছে কারো? আমরা যখন গতি অধ্যায় পড়াচ্ছিলাম আমি ক্লাসে আর কি, তখন কিন্তু তোমার দোলনকাল বা পর্যায়কাল কাকে বলে সেটা পড়াইছিলাম, পর্যায়বৃত্ত গতি ওই সময় আর কি, মনে পড়ে? মানে বিভিন্ন ধরনের গতির ক্ষেত্রে সময় এটা পড়াইছিলাম আর কি। আচ্ছা, দোলনকাল কাকে বলে কি একটু বলো তো, মনে করার চেষ্টা করো তো কাকে বলে দোলনকাল। হ্যাঁ বলো বলো বলো, বলার জন্যই তো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা কি মানে ওই সময়টাকে মানে তোমার হচ্ছে বলে পর্যায়কাল আর কি, মানে ও কাছাকাছি গেছে, মানে ও বলছে ঠিকই কিন্তু গুছাই বলতে পারে নাই, মনে করো একটা একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করছে, হ্যাঁ, যাত্রা শুরু করে এই সম্পূর্ণ পথ ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসছে, তাই না? তো আবার এভাবে শুরু করছে। তো এই যে তোমার যেখান থেকে স্টার্ট করছে ঘুরে আবার আগের জায়গায় যে ফিরে আসছে তাকে বলা হয় আমরা হচ্ছে পর্যায়কাল, মানে যে সময়ে সে যেখান থেকে স্টার্ট করছে ওখানে ফিরে আসছে তাকে বলা হয় পর্যায়কাল, এবং একই দিক থেকে আর কি, মানে বারবার এই দিক থেকে যাবে। যেমন একটা এক্সাম্পল দেই, তোমাদের সবার বাসায় ঘড়ি আছে তাই না, দেয়াল ঘড়ি আছে না সবার বাসায়? আচ্ছা, দেয়াল ঘড়িতে তোমার তিনটা কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, তাই না? তাহলে তোমরা একটু বলো তো, সেকেন্ডের কাঁটা যেখান থেকে স্টার্ট করবে মানে সেকেন্ডের কাঁটা আর কি, আবার সেখানে ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে? 60 সেকেন্ড, ভেরি গুড। তাহলে সেটাকে বলবো আমরা তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? 60 সেকেন্ড। আবার বলো তো ঘন্টার কাঁটার পর্যায়কাল কত, মানে ঘন্টার কাঁটা যেখান থেকে শুরু করছে ওখান থেকে আবার ব্যাক করতে কত সময় লাগবে? একটু চিন্তা করে বলো, একটু ঘন্টার কাঁটা বলছি, মানে এই চিন্তা করো, চেক বা ছোট কাঁটার কাঁটা যেটা সেটা। 12 ঘন্টা, ভেরি গুড। তাহলে ঘন্টার কাঁটার পর্যায়কাল কত আমার? 12 ঘন্টা। মানে তুমি চিন্তা করো যেখান থেকে ঘন্টা কাটা স্টার্ট হয়েছে আবার ওখানে ফিরে আসতে তোমার লাগবে হচ্ছে 12 ঘন্টা। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, স্প্রিং এর দোল, আমার প্রত্যেকটা দোলনের ক্ষেত্রে একটা পর্যায়কাল থাকবে। স্প্রিংটা দেখো কি মানে এই বস্তুটা কি হয়েছে, আমি বল প্রয়োগ করার ফলে এখানে এখান থেকে টেনে এখানে এখানে আসছে, আবার এখানে আসছে, এখান থেকে একটু চেপে আসছে, দেন আবার এখানে আসছে, তাহলে এই সময়টা হচ্ছে পর্যায়কাল। তোমরা এটাই ভাইবো না যে মনে করো এখান থেকে এখানে যে আবার এখানে আসছে এটা হচ্ছে পর্যায়কাল, এটা পর্যায়কাল না। যেখানে ছিল সেখান থেকে একটা এক্স দূরত্বে যে যে আবার তোমার আগের জায়গায় ফিরে আসছে, এসে একটু চেপে আসছে, আবার এক্স দূরত্বে চেপে আসার পরে আবার যখন এখানে ফিরে আসছে, এই টাইমটা হচ্ছে পর্যায়কাল। মানে তোমার হচ্ছে আমি বলি, প্রথমে তুমি এখানে গেলা একটা টাইম লাগছে, এখান থেকে তুমি এখানে ব্যাক করছো আর একটা টাইম লাগছে, আবার তুমি কি করছো এদিকে ব্যাক, একটা নির্দিষ্ট টাইম এদিকে গেছো যে তোমার কি করছো আবার তোমার হচ্ছে ব্যাক করছো, এই যে সময়টা লাগছে এটা হচ্ছে পর্যায়কাল। ক্লিয়ার? হ্যাঁ, লাস্টেরটা মনে করো তোমার চেপে আসার পরে আবার যখন চেপে আসা থেকে যখন আবার আবার জায়গায় ফিরে আসছে আর কি, মানে সংকুচিত হয়ে যখন আবার তার এইখানে ফিরে আসছে সেটা হচ্ছে পর্যায়কাল, এই টোটাল সময়টা হচ্ছে পর্যায়কাল।
আমি আবার বলি, দেখো তুমি এখান থেকে স্টার্ট করছো, স্টার্ট করে তুমি একটা দূরত্বে গেছো, এক্স দূরত্বে, সরি, তুমি এক্স দূরত্বে গেলা, যে তুমি আবার আগের জায়গায় ফিরে আসলা, ফিরে এসে আবার স্প্রিংটা সংকুচিত হইলো, মানে বস্তুটা আবার এদিকে মানে বাম দিকে তোমার এক্স দূরত্ব আসলো, এখান থেকে এসে আবার যখন তোমার এই সাম্যাবস্থায় ফিরে গেল, তখন সেই টাইম, এই হোল টাইমটা হবে পর্যায়কাল আর কি। এখন বুঝছো? ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস বলতে পারি, দেখো আমি 4টা ভাগে ভাগ করতে পারি টাইমটাকে, মানে এই পর্যায়কালটাকে 4টা ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো যখন এখান থেকে এখানে আসছে তখন সময় লাগবে হচ্ছে এই হোল টাইমের 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। আবার এখান থেকে যখন এখানে ব্যাক করবে তখন আরো একটা হোল টাইমের 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। আবার যখন এই সাম্যাবস্থান থেকে সংকুচিত হয়েছে, এই যে এখান থেকে এই জায়গায় আসছে, তখনও তোমার 4 ভাগের 1 ভাগ সময় লাগবে। আবার যখন এইখান থেকে তোমার আগের জায়গায় ব্যাক করছে, তখনও তোমার টাইম লাগবে 4 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে কয়টা আমার টি/4 আছে? 4টা টি/4 আছে। টি/4, 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 টি/4 মিলে কত হবে? 4 ইন্টু টি/4, মানে একটা পর্যায়কাল। ওকে, ওকে, ক্লিয়ার? নাকি এটা মাথার উপর দিয়ে গেছে? না ক্লিয়ার হলে একটু বলো। আরেকবার, হ্যাঁ এটা বলো, এতক্ষণ লাগে বলতে? এটা এতক্ষণ লাগে বলতে? একটু আগে মানে কোশ্চেন যখন রেসপন্স, কুইক রেসপন্স করবা, টাইম কিন্তু লিমিটেড আমাদের হাতে। দেখো মনে করো এখানে 4টা ভাগ আছে, তুমি এখান থেকে স্টার্ট করে এখানে গেলা, মনে করো তুমি বিন্দুর নাম দাও ও, এটা নাম দাও এ, ও থেকে এতে গেলা, আবার তুমি এ থেকে তুমি হচ্ছে ও তে ব্যাক করলা, আবার তোমার হচ্ছে ও থেকে তুমি মনে করো বি তে আসলা, ঠিক আছে, আবার তোমার বি থেকে তুমি ও তে গেলা। তাহলে দেখো এখানে তোমার কিন্তু প্রত্যেক ভাগে কিন্তু সমান সময় লাগছে। এখন হোল সময় যদি আমার টি হয়, তাহলে এখানে 4টা ভাগ আছে। ও থেকে এতে গেলা, তোমার গেলা হচ্ছে কোথায়? ও থেকে এতে গেলা, এ থেকে আবার ওতে ব্যাক করলা, আবার তোমার ও থেকে তোমার বিতে গেলা, আবার বি থেকে ওতে আসলা। ওকে, তাহলে কয়টা টাইম এখানে আছে? 4টা টাইম না? তাহলে হোল টাইম যদি টি হয়, তাহলে প্রত্যেকটা টাইম কত? মানে ও থেকে এতে যাইতে কত সময় লাগবে, এ থেকে ওতে যাইতে আবার কত সময় লাগবে, আবার ও থেকে বি তে যাইতে কত সময় লাগবে, বি থেকে ওতে যাইতে কত সময় লাগবে, প্রত্যেকটা জায়গায় টাইম লাগবে। এই টির যে আমার 4 ভাগের 1 ভাগ করে সময় লাগবে না? মানে এখন বুঝছো কেন টি/4 করে হয়েছে? মানে আমার পুরো টাইমটা হচ্ছে টি, ও থেকে এতে যাইতে টাইম লাগবে, যেহেতু 4টা ভাগ আছে তুমি 4 দ্বারা ভাগ করো, আমি চাইতেছি ও থেকে এতে যাইতে কত সময় লাগছে, আবার এ থেকে ওতে ব্যাক করতে কত সময় লাগছে, আবার ও থেকে বিতে যাইতে কত সময় লাগছে, আবার বি থেকে ওতে যাইতে কত সময় লাগছে, তাই না? তো এতে তাহলে কি 4টা ভাগে ভাগ হয়ে যাবে না সময়টা? এই জন্য আমি বলছি ও থেকে এতে যাইতে সময় লাগবে হচ্ছে টি/4, এ থেকে ওতে যাইতে টাইম লাগবে টি/4, ও থেকে বিতে যাইতে আবার টাইম লাগবে টি/4, আবার বি থেকে ওতে যাইতে টাইম লাগবে টি/4। ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, ভেরি গুড, এখন ক্লিয়ার। এখন একটা জিনিস মেজার করতে পারি, এই এটাতে গেলাম, আমি তো টির মানটা বলিনি, টির মান কত হবে। তুমি যদি এই বস্তুর ভরটা জানো আর কি, বস্তুর ভর কত আর কি, মানে বস্তুর ভর আমি এম, এবং এই স্প্রিং ধ্রুবকটা জানো, স্প্রিং ধ্রুবক কত, কত হবে তোমার, তুমি এটা যদি জানো তাহলে তুমি এই বস্তুর যে দোলনকাল, এটা টি এর মানটা বের করে ফেলতে পারবে। তার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে টি ইকুয়াল 2 পাই রুট ওভার কে, মিউট করো, কে বাই এম। ওকে, টি ইকুয়াল 2 পাই রুট ওভার কে বাই এম, এটা হচ্ছে তোমার পর্যায়কালের ফর্মুলা। ক্লিয়ার? ক্লিয়ার? মানে এই ক্ষেত্রে আর কি, স্প্রিং এর মাথায় যে বস্তুটা রাখবা, এই বস্তু যে তোমার হচ্ছে একটা মানে পর্যায়বৃত্ত যে গতিটা দিবে আর কি, মানে এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে, এখানে যাবে, এখানে আসবে, এরকম যে গতি দিবে, এই গতির পর্যায়কালের ফর্মুলা হচ্ছে এটা। কে আনমিউট মিউট করে নাই দেখি তো? নুই সাবা, মিউট করো, 33 রোল, মিউট করো, নাহলে আমি কিন্তু মিউট করে দেবো। না, মিউট করা না, করা না, মিউট করো, এখন মিউট করো। হ্যাঁ ঠিক আছে।
ওকে, তাহলে এই ফর্মুলাটা বুঝছো? যদি তুমি হচ্ছে স্প্রিং এর মাথায় একটা এম ভরের বস্তু ঝুলিয়ে রাখো এবং এই স্প্রিং ধ্রুবক যদি তোমার কে হয়, যদি দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে সেটা কত সময়ে তার হচ্ছে আবার আগের জায়গায় ফিরে আসবে সেই পর্যায়কালের ফর্মুলাটা আমি বের করে ফেলতে পারি। এটা ক্লিয়ার? ওকে, এখন আমরা পরের টপিকে যাওয়ার আগে রোল নাম্বারটা নিয়ে নেই, কারা কারা আছে একটু, মানে আমি, আচ্ছা, রোল 1 থেকে 10 এর মধ্যে কারা কারা আছে বলো। রোল 1, রোল 2, রোল 3, রোল 5, নেক্সট 1 থেকে 10 এর মধ্যে আর কেউ নাই? হ্যাঁ, রোল 6, তারপরে রোল 7, তারপরে রোল 8, তার নেক্সট রোল 9, রোল 10 আছো? রোল 10, তাহলে রোল তোমাদের 4 নাই, 4 কি আছো? রোল 4? আচ্ছা, রোল 11 থেকে 20 এর ভেতরে কারা কারা আছে বলো। 11 থেকে 20, হ্যাঁ 12, নেক্সট তারপরে কি আছে? কত? 15, 15, 15, নেক্সট 16, 17, নেক্সট, হ্যাঁ 16, 17, তারপরে 18, নেক্সট 19, তারপরে, আচ্ছা আর নাই। রোল হচ্ছে 21 থেকে তোমার হচ্ছে রোল 21 থেকে 30 কে আছে বলো। তোমার কথা আমি বুঝি নাই। আচ্ছা 21, তাই না? 21, ওকে, রোল 21 পেয়েছি, তারপরে বলো। 22, তারপরে নেক্সট। আর রোল 21 থেকে 30 এর মধ্যে কেউ নাই না? আচ্ছা, রোল হচ্ছে 31 থেকে রোল হচ্ছে 40, আচ্ছা 28 আছো, তারপরে 33, নেক্সট 34, তারপরে 35, তারপরে, আচ্ছা আর নাই। আচ্ছা রোল হচ্ছে, আচ্ছা আর কেউ কি বাকি আছো কারা?